নমস্কার, শুভ সন্ধ্যা। ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা। আমাদের ছিল ধুলোকাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কালবৈশাখী, লিচু আর কাঞ্চাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখী ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্র নজরুলের মাস আমরা পালন করছি শ্রাবণ ভরে। আর যেখানে কাটা তার মিলেমিশে একাকার হয়ে যায়, দুই বাংলা আমরা মুখেই বলি, আসলে তো আমাদের এক নারীর টান, এক বাংলা। আমাদের সেই বাংলার বন্ধু আজকের অতিথি আব্দুর রউফ বাবু আমাদের মধ্যে। স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। শুনবো তারই মুখে আজকের এই ছোট্ট আয়োজনে, ছোট্ট একটু পরিসরে আমরা জেনে নেব উনি এসছেন রাজশাহী নওগাঁ থেকে। সেই রাজশাহী নওগাঁ সম্বন্ধে এবং আজকের দিনে ওনার চোখ দিয়ে দেখব আমাদের ওপার বাংলাকে। নমস্কার, প্রথমে একটু আপনার পরিচয় দিন আমাদের বন্ধুদের। প্রথমে শুভেচ্ছা আপনাকে এবং ফ্রেন্ডস টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি বাংলাদেশ রাজশাহী নওগাঁ থেকে এসেছি। মূলত আমি কাজ করি সাংবাদিকতা, পাশাপাশি উন্নয়ন সংস্থায় কাজ করি। আমি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল জিটিভিতে কাজ করি, ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, সারা বাংলা সহ খোলা কাগজ নামে একটি বাংলা পত্রিকা আছে, সেখানে কাজ করি। পাশাপাশি উন্নয়ন কর্মী হিসেবে আমাদের নওগাঁর একটি স্থানীয় এনজিও আছে মৌসুমি, সেখানে উন্নয়ন কর্মী হিসেবে আমি ছোট ছোট কিশোর কিশোরীদের নিয়ে কাজ করি। এই কাজ করতে যে আমার যেমন সাংবাদিকতা একটা পেশা হয়ে গেছে, নেশাও হয়ে গেছে, পাশাপাশি যেহেতু আমি কিশোর কিশোরীদের নিয়ে কাজ করি, তাদের সাথেও বিভিন্ন রকম কার্যক্রমগুলো করা হয়। এই দুইটা নিয়েই চলছে আর কি। আমি নিজে রাজশাহী নওগাঁয় গিয়েছিলাম এবং বলা বাহুল্য ভালোবাসা, আতিথেয়তা আমরা জানি, আমরা সবাই এক, এবং সেই আত্মীয়তা, আত্মার টান অনুভব করেছি ওখানে গিয়ে। যাই হোক, আমাদের বন্ধুদের জন্য একটু রাজশাহী নওগাঁ যে প্রেক্ষাপট, মানে কিভাবে রাজশাহীর মধ্যে নওগাঁ এবং তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমরা জানি যে বাংলাদেশ তার সংস্কৃতি, তার কৃষ্টি, তার সৃষ্টিতে উজ্জ্বল সব সময়। রাজশাহী তার একটা অংশ মাত্র। একটু জানতে চাইবো রাজশাহী। রাজশাহী একটা পুরাতন বিভাগ, সেখানে নওগাঁ একটা জেলা। যদিও রাজশাহী নওগাঁর দূরত্ব খুব বেশি না, কিন্তু আমরা নওগাঁয় যারা বাস করি, একসময় যেমন বলা হতো আম, আমি যদি বলি রাজশাহীর আম ছিল বিখ্যাত, এখন বাংলাদেশের মধ্যে বলা যায় নওগাঁর আমই হলো সবচেয়ে বিখ্যাত। আর নওগাঁ 11টা উপজেলা নিয়ে গঠিত এবং এখানে বরেন্দ্র ভূমি আছে, যেমন আমাদের রবীন্দ্রনাথের কাচারি বাড়ি আছে, এখানে আছে দুবলহাটি রাজবাড়ি আছে, এখানে ঐতিহাসিক পাহাড়পুর আছে, জগদল বিহার আছে, অসংখ্য দর্শনীয় এবং পুরাকীর্তি কিন্তু নওগাঁকে ঘিরে তৈরি হয়েছে এবং এখানে দেশি বিদেশি পর্যটকরাও আসে। আপনারা পাহাড়পুর সম্বন্ধে জানেন, এখানে বৌদ্ধদের একটা ইউনিভার্সিটি ছিল, যেটা এখনও পুরাকীর্তি হিসাবে বিশ্বে অনেক দেশ থেকে দেখার জন্য পর্যটকরা সেখানে ভিড় করায়। এবং প্রতিশোরে যে কাচারি বাড়ি যেটা রয়েছে, সেটা তো বলাই বাহুল্য, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে যেতেন, ওখানে থাকতেন এবং ওখানে উনি অনেক কিছু করে গেছেন। যদি বলি কৃষি উন্নয়ন ব্যাংক আছে, প্রজাদের জন্য ওখানে দাতব্য চিকিৎসালয় করছেন। তো নওগাঁর অসংখ্য এরকম যদি বলি দেখার স্থান, পুরাকীর্তি, এবং যদি এইভাবে বলা যায়, ওখানে আমাদের মরহুম জননেতা আব্দুল জলিল সাহেব ছিলেন, উনি একসময় বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে উনি একটা বিরাট ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের সময় ওনার যথেষ্ট অবদান আছে এবং আমরা যদি বলি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এখানে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যে সহযোগিতাটা করেছে, যার কারণে আমরা 9 মাসে আমরা বাংলাদেশ স্বাধীন হতে পেরেছি। এবং আকাশবাণীর যদি কথা বলি, মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধাদের যেভাবে অনুপ্রেরণা আকাশবাণী দিয়েছে, এটা আসলে আমরা গর্ববোধ করি এবং আমরা মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধ এই 9 মাসে আমাদের দেশ স্বাধীন করা সম্ভব হয়েছে আপনাদের জন্য আর কি। দাদা এই কথাটা বললেন কারণ আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত, সেই কথায় পরে আসছি। তার আগে এই মুক্তিযুদ্ধ একটা অস্থির সময়,
সেই অস্থির সময় আপনার আপনার আবু তো মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ, আমরা স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। একটু বাড়ি, আব্বু এবং সেই সময় তৎকালীন প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ কেমন ছিল সেই সময়টা? আসলে আমার বাবা মারা গেছে, বেশ কয়েক বছর হয়েছে। বাবার মুখে যতটুকু শুনেছি, সেই যে 9 মাস পাক হানাদার বাহিনী যেভাবে নিরস্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ছেন এবং যেভাবে কোনো বিচার ছাড়াই নির্মমভাবে আমাদের বাঙালিদের হত্যা করছেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে না করার জন্য যত রকম তারা কার্যক্রম, নির্মম হত্যাকাণ্ড সহ সব কিছুই তারা করেছে। তবে আমাদের যারা মুক্তিযোদ্ধা, আমার বাবার মতো যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা কিন্তু নিজের জীবনকে পরোয়া না করে দেশের স্বার্থে কিন্তু তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে কিন্তু আমরা একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। কিন্তু এই 9 মাস যুদ্ধকালীন সময় আমাদের যে ক্ষতি, আমাদের যে দেশের যে ক্ষতি হয়েছে, আমাদের যে সেই সময় শিল্প কলকারখানা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টগুলো ধ্বংস হয়ে গেছে, সেটা কিন্তু একটা ক্ষতিপূরণ করতে আমাদের বহু বছর লেগেছে। আমাদের অর্থনীতিটা কিন্তু পঙ্গু হয়ে গেছে সেই সময়টা। আমাদের সেটাকে ঘুরে দাঁড়াতে যে আরও বহু বছর সময় দিতে হয়েছে। সেই সময় আমার বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সময় দেশ স্বাধীন হয়, তার পরপরই বঙ্গবন্ধু দেশ গড়ার কাজে হাত দিয়েছে এবং যে বর্তমানে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি দেশ স্বাধীন করার পর থেকে উনি ক্ষমতা আসার পরে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করছে এবং মুক্তিযুদ্ধের সময় যারা অবদান যাদের ছিল তাদেরকে কিন্তু উনি সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে। কারণ তাদের জন্যই আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি, আমরা স্বাধীন দেশে বাস করছি। আমি আপনার সাথে আজকে বাংলায় কথা বলতে পারছি, কিন্তু ওই সময় যারা মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে ত্যাগ করে সেই সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের জন্য কিন্তু আমরা আজকে বাংলায় কথা বলছি। আমি স্মরণ করছি আমি সেসব মুক্তিযোদ্ধাদের যারা দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন এবং এখনও যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, তাদেরকে আমি সম্মান জানাচ্ছি। এই প্রসঙ্গে বলি, পৃথিবীতে রক্তক্ষয়ী সংগ্রাম অনেক হয়েছে, কিন্তু ধর্মের জন্য, জাতিগত কারণে বা নিজের মাতৃভূমির জন্য, কিন্তু ভাষার জন্য লড়াই, আত্মত্যাগ, রফিক, জব্বার, এই নামগুলো আমরা ভুলতে পারি না। পৃথিবী ভুলবে না, ইতিহাস ভুলবে না। একদিকে 21শে ফেব্রুয়ারি আর আমাদের শিলচরে 19শে মে। ছোট্ট মেয়ে কমলাও রক্ত দিয়েছিল, আমরা ভুলিনি। এবং আজকে যে আমরা বাংলা ভাষা নিয়ে গর্ব করি এবং সারা পৃথিবীতে চতুর্থ সুমিষ্ট ভাষা হিসেবে বাংলা, এই সব কিছুই সেই দান, তাঁদের দান, যাদের রক্তক্ষয়ী সংগ্রামে বাংলাদেশ নামে একটা ছোট্ট দেশ তৈরি হলো, যেখানে বাংলায় মানুষ কথা বলতে পারবে। আমরা অহংকার করি, আর তাই যতই কাঁটাতার থাকুক, দুটো দেশ আলাদা হোক, মনে প্রাণে আমরা এক। আমরা মুক্তি যুদ্ধ এবং সেই সময় তৎকালীন প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমার আরও একটা খুব জানা ইচ্ছে, যেহেতু আপনি সেই পরিবার থেকে উঠে এসেছেন, দেখেছেন আবুকে, সেই সময় পরিবারগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে আমরা যদি সারা ভারতবর্ষ বা সারা বাংলাদেশ এইভাবে না দেখে ছোট্ট একটা পরিবার দেখি, তাহলে দেখবো যে পরিবারগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু সম্পর্ক হারিয়ে গিয়েছিল জীবন থেকে এবং তছনছ হয়ে গেছিল বোধহয়। আপনি তখন ছোট ছিলেন, কতটা বুঝতে পেরেছিলেন? আসলে আমার জন্ম সময়ে হয়নি, আমি যুদ্ধের পরে আমার জন্মটা আর কি। আর ওই সময় যেটা মূলত হয়েছে যে একটা বাড়িতে, যদি আমি এইভাবে বোঝাই যে একটা প্রাপ্তবয়স্ক কোনো ছেলে আছে, তাহলে যদি শুধু জানতে পারতো পাকিস্তান বাহিনী কিংবা রাজাকার যে ওই বাড়িতে একজন যুবক আছে, তাহলে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। এবং ওই বাড়িতে যদি কোনো কিশোরী মেয়ে থাকে, তাকে কিন্তু জোর করে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের 30 লক্ষ মা বোন সম্ভব মারা গেছে। তার মানে বুঝতেই পারছেন যে মুক্তিযুদ্ধকালীন সময় একটা বাড়িতে একজন যুবক ছেলে, একটা মেয়ে, একটা মাঝবয়সী হোক, তারাও কিন্তু রক্ষা পায়নি। এইরকম একটা মুহূর্তে 9টা মাস
আমাদের বাংলাদেশের প্রতিটা পরিবারের ক্ষেত্রে একই রকম ঘটনা। এখানে ধনী গরিব বলে কোনো বিষয় নাই, এখানে শহর গ্রাম বলে কোনো কথা নাই। যেখানে পাকিস্তানিরা এবং আমাদের দেশের রাজাকাররা হাত দিয়েছে সেখানে বাড়িতে ছেলেদের ধরে নিয়ে গেছে, মেয়েদের সম্ভ্রম নষ্ট করছে। এই রকম প্রেক্ষাপটে কিন্তু কোনো পরিবার ওই 9টা মাসের জন্য কিন্তু ভালো থাকতে পারেনি। এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় শিফট করতে হয়েছে। হয়তো শুনতে পাইছে এই গ্রামে এখন কিছুক্ষণ পর ওখানে পাকিস্তানিরা আসবে, ওই গ্রাম ছেড়ে চলে গেছে, কিছুই নিয়ে যেতে পারেনি, শুধু পরনে কাপড় নিয়ে গেছে। এবং যে সেই সময় তাদের যে কোলের সন্তানরা ছিল, এরকম সন্তানরাও কিন্তু রক্ষা পায়নি কিন্তু পাকিস্তানের বাহিনী বুলেটের হাত থেকে। অর্থাৎ আপনি যে কথাটা বলছেন একটা পরিবারটা আসলে ওই সময় কোনো পরিবারই ছিল না, কারণ ওই পরিবারে কোনো ছেলে মানুষ থাকতে পারতো না, ওই পরিবারে একটা মা বোন থাকতে পারতো না, মা বোনরা লুকায়ে থাকতো। কোনো প্রাপ্তবয়স্ক সন্তান তারা চলে গেছে যুদ্ধে, না হলেও যারা অসুস্থ তারাও দূরে সরে গেছে, কারণ তারা যদি জানতো যে এখানে প্রাপ্তবয়স্ক কোনো ছেলে আছে, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে আছে, তারা কিন্তু তাদের হাত থেকে রক্ষা পায়নি কেউ। এই কারণে ওই যে 9 মাস এখানে কোনো পরিবার যদি বলি, এরকমভাবে কোনো পরিবার কিন্তু স্বাধীনভাবে কিংবা তাদের একই সাথে চলা এটা কিন্তু সম্ভব হয়নি, কারণ একটা ভয় সবসময় কাজ করছে। যদি কোনো কারণে যদি পাকিস্তানিরা জেনে যায় এখানে পুরো পরিবার আছে, তাহলে পুরো পরিবারটাই কিন্তু একবারে নিঃশেষ হয়ে যাবে। তো এটা বলতে পারেন যে ওই 9 মাস আসলে আমাদের বাংলাদেশের ওই পরিবার যদি বলে সবাই বিচ্ছিন্ন হয়েছিল। আপনাদের এই পারে শরণার্থী শিবিরে অনেকে আশ্রয় নিয়েছেন, আমাদের ওখানে যারা থাকছেন বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তারা চলে গেছেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে বেরিয়েছেন। এখন দেখা গেছে যে একটা পরিবারে বাবা হারিয়ে গেছে, কারো মা হারিয়ে গেছে, কারো ভাই হারিয়েছে, কারো বোন হারিয়েছে, কারো বোনের সম্ভ্রম হারিয়েছে। এইভাবেই 9টা মাস আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়। বেশ কয়েক বছর এর ফল এটা ভোগ যদি করেছেন। বলি যে আমি 52 সালের পর থেকে ভাষা আন্দোলনের যে সময় সালাম বরকত রফিক জব্বার আপনি যে কথাটা বলছিলেন যে 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে তারা চাইছিল যে আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা হোক। এই যে শুরু হয়, এইটার পর থেকেই আমি যদি ধরি একটার পর একটা স্টেপে পর 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়, এবং স্বাধীন হওয়ার পর থেকেই যে উনি যুদ্ধে যে দাগ দেয় যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওনার এই ভাষণের পর বাংলাদেশের সকলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এবং এইখানে আমাদের সেই সময় ভারতবর্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়, আমাদের শরণার্থী শিবির এখানে খুলে দেওয়া হয়, এখানে মুক্তিযুদ্ধে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীনতা পেয়েছে আর কি। উনি কথায় কথায় বলছিলেন যে ওই সময় আকাশবাণীর একটি বড় ভূমিকা ছিল। আমরা সবাই জানি যে সেই মুক্তিযুদ্ধর সময় আকাশবাণীর যেভাবে পাশে দাঁড়িয়েছিল, যেভাবে এখান থেকে মুক্তিযোদ্ধাদের সমানে আমরা শুনেছি, আমরা তখন জন্মাইনি কিন্তু শুনেছি যে আকাশবাণীর সহায়তাটা তখন তাদের জন্য বড় দরকার ছিল। অবশ্যই, কারণ আকাশবাণী আমাদের তখন আসলে মুক্তিযুদ্ধের উৎসাহ দেওয়ার মতো কোনো কিছু ছিল না। যে আমাদের কালুরঘাটে যে বেতার কেন্দ্রটা ছিল সেখানেও অ্যাটাক করা হয়েছিল, আকাশবাণী থেকে যেসব প্রচার হতো সেসবগুলো শুনে অনেক সময় কিন্তু মুক্তিযোদ্ধারা উৎসাহ পেতেন, এবং দিক নির্দেশনামূলক কিন্তু তথ্যগুলো এবং কখন কি করছে মুক্তিযোদ্ধারা, কোথায় কি করছে, এই তথ্যগুলো কিন্তু আকাশবাণীর মাধ্যমে মুক্তিযোদ্ধারা জানতো। এবং আপনাদের যে আকাশবাণী যে সেই সময় কি পরিমাণে আমাদের ওখানে মুক্তিযোদ্ধাদের উৎসাহ যোগাইছে এবং সাহস যোগাইছে, এটা কিন্তু আমরা এখনো মনে রাখি আর কি। সত্যি তাই। আসলে পৃথিবীতে যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধের ছাপ রয়ে যায় আগামী কয়েক প্রজন্মে। খুব ভালো লাগলো। মানে আমরা বোধহয় সেই সময়টাকে ধরতে পারলাম ওনার কথা থেকে। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত জনপ্রিয় অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা। আর আজকে আমাদের সঙ্গে অতিথি আসনে আব্দুর রউফ পাভেল, বাংলাদেশের মানুষ, এসছেন আপনাদের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নেবেন। রাজশাহী নওগাঁ থেকে এসেছেন এবং পেশায় নেশায় সাংবাদিক এবং আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে উনি যুক্ত। যে কথা বলছিলাম, আরও একবার অতিথির কাছে ফিরে যাওয়া,
আপনার খুব সম্প্রতি একটি ভ্রমণমূলক বই আমরা পেয়েছি, একটু দেখাই বন্ধুদের। আ জার্নি টু নওগাঁ, নওগাঁ ভ্রমণ। এই নওগাঁর যে ভ্রমণ কাহিনী, আমি নিজে নওগাঁয় গেছি, আমি জানি যে মানে আমি শেষ করতে পারিনি দেখে। তার আশেপাশে এত, তার আশেপাশে এত দেখার জায়গা আছে, জানার জায়গা আছে, বোধহয় শেষ করা যায় না কয়েকদিনের মধ্যে। তবু এই বইটা কিন্তু আমাদের কোথাও শেখাবে, জানাবে, আমাদের না বলা অনেক কথা, না দেখা অনেক কিছু সম্বন্ধে আমরা জানতে পারি। একটু বইটা সম্বন্ধে শুনি। জার্নি টু নওগাঁ, নওগাঁ ভ্রমণ। আমি আর আমার এক বন্ধু আছে, মনোয়ার হোসেন টিটন। আমরা চিন্তা করলাম যে আসলে নওগাঁকে কিভাবে তুলে ধরা যায়, নওগাঁকে আসলে বিভিন্ন পর্যটকদের কাছে এটার যে আমাদের এত আকর্ষণীয় দর্শনীয় স্থান আছে, এটাকে কীভাবে তুলে ধরা যায়। এই সুবাদে আমরা দুজনের কাজটা শুরু করি এবং আমরা চিন্তা করলাম যে এখানে শুধু যে বাংলাতেই যদি আমরা বইটা করি তাহলে শুধু বাঙালিরা জানবে, এর পাশাপাশি যদি এখানে একটা ইংলিশ ভার্সন থাকে প্রতিটা দর্শনীয় স্পট সম্বন্ধে, তাহলে যারা ফরেনাররা আসছে তারাও কিন্তু এই নওগাঁ সম্বন্ধে জানতে পারবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটাতে হাত দিই এবং আমরা নওগাঁ ভ্রমণ, জার্নি টু নওগাঁ বইটা আমরা বের করতে সক্ষম হই। এবং এই বইটা বের হওয়ার পরে আমাদের সর্বমহল থেকে আমরা বেশ আমাদেরকে সাড়া পাই এবং বলে যে না, এটা একটা ভালো কাজ হয়েছে। অনেকে হয়তো বাংলা ভাষণটা বের করে কিন্তু ইংলিশটা থাকে না। এখানে বাঙালি এবং যারা ফরেনার তাদের জন্যই এই ভ্রমণের দুটি ভাষণে এই বইটা আমরা বের করি। আর যে কথা আগেও বলছিলাম, নওগাঁয় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এখানে কাচারি বাড়ি রয়েছে, এখানে পাহাড়পুর রয়েছে, হলুদ বিহার রয়েছে, জগদল বিহার রয়েছে, এখানে আপনার অনেক পুরাতন রাজবাড়ি রয়েছে, ধামুরহাটে আলতাদিঘি রয়েছে যেটা জাতীয় উদ্যান হিসেবে রয়েছে। এরকম অসংখ্য দর্শনীয় স্থানগুলো এই এই নওগাঁ ভ্রমণ বইটার মাধ্যমে আমরা তুলে এনেছি, যাতে করে এই বইটা পড়ে অনেকেই নওগাঁ সম্বন্ধে জানতে পারবে এবং নওগাঁ যাওয়ার ব্যাপারেও তারা উৎসাহ হবে যে আসলে নওগাঁতে কি কি বিষয় দেখার আছে, যেটা গেলে আমরা আসলে জানতে পারবো আর কি। নওগাঁ পাহাড়পুর বলে যে জায়গাটার কথা আমাদের অতিথি বললেন, পাহাড়পুর, আমরা এই বইটা পড়ে এবং আমরা যারা গেছি নওগাঁ তারা দেখেছি যে পাহাড়পুর এমন এক সময়কে ধরে, আমরা বুঝতে পারি নওগাঁ তো এক সময় বৌদ্ধ সম্প্রদায় এবং বৌদ্ধ দর্শনের ছাপ পড়েছিল এবং সেটা খুব স্পষ্ট যে বুদ্ধরা ওখানে সে ছিলেন এবং একটি ইউনিভার্সিটিও তৈরি হয়েছিল। এখনও তার কিছু পুরাকীর্তি রয়ে গেছে আমরা দেখতে পাই এবং সরকার সেটিকে সংরক্ষিতও করেছেন। হ্যাঁ, তো একটা জায়গা মানে অনেক কিছু ধারা বহন করে, একটা মুক্তিযুদ্ধ, একটা সম্প্রদায়, একটা সংস্কৃতি এবং একটা দর্শন, এই সব কিছু নিয়ে নওগাঁর মানুষ আজও গর্ব করারই কথা বোধহয়। যখন পাহাড়পুরের কথা হলো তখন সেই সঙ্গে পতিশ্বরের কথা এলো। পতিশ্বর সম্বন্ধে আমার যেটুকু দেখা সেটুকু আমি বলি, তারপর তো দাদা বলবেন। পতিশ্বরে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমরা সবাই ছোটোবেলায় পড়েছি। সেই ছোট্ট নদীটি দেখার সৌভাগ্য হয়েছিল এবং সেই নদী আজও বয়। জি, একদম ঠিক বলেছেন। এবং আপনারা পড়েও থাকবেন, আমরা পড়ছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। রবি ঠাকুর কিন্তু ওই কবিতাটা, যে তাল গাছটা ছিলেন, এখন ওই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। জি, আরেকটা গাছ রোপণ করা হয়েছে। ওইখানে বসে কিন্তু এই কবিতাটা লিখেছিলেন আর কি। তারে মানে বোঝা যাচ্ছে যে অনেক জনপ্রিয় কবিতা কিন্তু আমাদের পতিশ্বর কাচারি বাড়িতে বসেই আজও সাক্ষ্য বহন করেছেন। উনি ওই জায়গাটা ভালো লেগেছেন বলেই উনি ছিলেন এবং এই কবিতাগুলো লিখেছেন এবং উনি প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজও কিন্তু করে গেছেন আর কি। যে সময়টাকে আমরা ধরার চেষ্টা করছি, আসলে সেই সময়টাকে ধরি, যে সময় কৃষি প্রধান বাংলাদেশ, তাই কৃষি তো থাকবেই, সেই সঙ্গে চাষিদের স্বার্থটাও
রবি ঠাকুর তথা ঠাকুর বাড়ি, জমিদার বাড়ি আমরা সবাই জানি। তার জন্য প্রথম কৃষি ব্যাংকের এই যে ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উপলব্ধি করেছিলেন যে একটি কৃষি ব্যাংক দরকার, যেখান থেকে চাষিরা লোন নিতে পারবে এবং চাষবাস আরও উন্নত হবে। প্রথম কৃষি ব্যাংক প্রতিসরে, এবং সেই প্রতিসর আজও তার কৃষিকাজ নিয়ে বোধহয় অহংকার করার মতোই। আমি দেখেছিলাম যত দূর চোখ দেয় শুধু শুধু সবুজ আর সবুজ। ধান গাছগুলো মাথা নাড়ায়ে সাড়া দেয় বোধহয় আজও। তো প্রতিসর মানে আমাদের ওখানে যদি বলি, আমাদের কোনো কোনো জমিতে 3 ফসলি জমি বলি, মানে 3বার ফসল হয়। এবং আমাদের ওখানে আপনার অন্য যে কোনো জায়গাতে যদি আমাদের ধানেরও হিসাব বলি, যে জমিতে অন্য কোথাও হয়তো 30 মণ ধান হয়, আমাদের সেখানে দেখা যাবে আরও বিঘাতে 5 মণ ধান বেশি হয়। তার মানে উর্বর জমি। এবং ওই অঞ্চল কালীগ্রাম, রবীন্দ্রনাথের যে রায়নগর, আত্রাই, এই 2 উপজেলা মধ্যেই এখানে কিন্তু কৃষি প্রধানই দেশ, এবং এখানে তার মূল পেশাই কিন্তু কৃষি। এই কৃষিকে কেন্দ্র করেই কিন্তু এখানে অনেক ছোট বড় কলকারখানা গড়ে উঠছে, এখন হাট বাজার গড়ে উঠছে, এবং কৃষকরাও কিন্তু আজকে সমৃদ্ধ হয়ে উঠছে, এবং তারাও নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারছে এই কৃষিকে কেন্দ্র করেই কিন্তু। এবং এটা যদি ধরা যায়, এটা অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। উনি ওই সময় কৃষকদের কথা ভাবছেন, এবং একটা চিন্তাভাবনাও আছে ওখানে হয়তো এক সময় কৃষি ইউনিভার্সিটিও গড়ে উঠবে, যেখানে যার ফলে দেশে এবং দেশের বাহির থেকেই অনেক শিক্ষার্থীরা আসবে, পড়াশোনা করবে, এবং সারা পৃথিবীতে কৃষির উন্নয়নে তারা কাজ করবে। কিন্তু এরকম একটা চিন্তাভাবনা গভর্নমেন্টের আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে রবি ঠাকুর ভেবে গিয়েছিলেন, আজও তা প্রাসঙ্গিক। এবং এখানেই বোধহয় সময় হার মেনেছে রবি ঠাকুরের কাছে। বৈশাখ মাসে বসে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে যে প্রতিসরের নওগাঁর মানুষ এসেছেন আমাদের কাছে। আর কদিনের মধ্যে আরও একজন আমাদের ভালোবাসার কবি নজরুলের জন্মদিন, এবং আমরা জানি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার আগে জানতে চাইবো যে প্রতিসরে তো রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়, কিভাবে হয়? 25শে বৈশাখ প্রতিবারই আমাদের ওখানে জাঁকজমকপূর্ণভাবে আমরা পালন করা হয়। এইবার কিছুটা সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, কারণ আমাদের ওখানে উপজেলা পরিষদ নির্বাচন চলছে প্রথম ধাপের আর কি। তো ওই দিনও আমাদের নওগাঁয় 3টা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন ছিল। এই কারণে সেকেন্ড হাফে, মানে অর্থাৎ 3টা থেকে এবারে 25শে বৈশাখ অনুষ্ঠানটা পালন করা হয়েছে। এছাড়া প্রতিবারই কিন্তু দিনব্যাপী এবং কোনো কোনো সময় 2-3 দিন ব্যাপীও ওখানে অনুষ্ঠান হয়, এবং ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশপাশে একটা মেলা জমে যায়, এবং বিভিন্ন বাড়িতে আত্মীয় স্বজনরা আসে কিন্তু এটাকে কেন্দ্র করে। জামাইরা আসছে, মেয়েরা আসছে, বিভিন্ন জায়গা থেকে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন আসছে, এবং এখানে একটা মেলা তৈরি হয়, এবং প্রতিটা বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আর কি। শুধু রবি ঠাকুরের ওই কাছারি বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, হ্যাঁ, এটা একটা উৎসব। আমাদের বাঙালি জীবনে রবীন্দ্রনাথের জন্মদিন বা কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা বলি আমাদের উৎসব। আর এইভাবে যে একজনের ব্যক্তি মানুষের জন্মদিন উৎসবে পরিণত হতে পারে, এটা বোধহয় বাঙালিদের মধ্যেই সম্ভব। আর নজরুলের জন্মদিন কিভাবে পালন করা হয়? নজরুলের আমাদের ওখানে সংগঠন আছে, সংগঠনটা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি তারা রাখে, এবং আমাদের সরকারি যে প্রোগ্রামগুলো হয় সেই সরকারি প্রোগ্রামগুলো তো বাধ্যতামূলক হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠনও আছে, নজরুলের সংগঠনগুলো আছে, তারাও কিন্তু বিভিন্ন সংগঠনকে একত্রিত করে হয়তো দিনব্যাপী সকাল থেকে শুরু করে, এবং হয়তো রাত পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম, কবিতা, গান, আলোচনা সভা, এটাও কিন্তু আমাদের হয়ে থাকে আর কি। আমরা জানি ওপার বাংলার মানুষের মধ্যে সাহিত্য, সংস্কৃতি, শিল্প অনেকটা পরিমাণ। তো আজকের প্রজন্ম কি এইভাবেই হাত বাড়ায় শিল্পের প্রতি, বা আমাদের রবীন্দ্র নজরুল এই যে একটা পরম্পরা, ঐতিহ্যের টান, তারাও কি অনুভব করে? আমি একটু যদি বলি, আমি আপনাদের এখানে হয়তো 2 থেকে 3 দিন আগে রবীন্দ্র সদনে গিয়েছিলাম, যে আপনাদের এতগুলো অডিটোরিয়ামে
প্রোগ্রামগুলো হচ্ছে এবং দর্শকও কিন্তু প্রচুর। এবং আমি আপনাদের বেশ কিছু অনুষ্ঠানেও আমি অ্যাটেন্ড করে দেখলাম যে এই যে মানুষের মধ্যে একটা উৎসাহ, উন্মাদনা, তারা আসছে, বৃষ্টির মধ্যেও প্রোগ্রামগুলো হচ্ছে, দর্শকেও প্রচুর দর্শক আছে, শিল্পীরাও এখানে তাদের পারফরমেন্সগুলো করছে। এটা দেখে কিন্তু বোঝা যায় যে আসলে ওনারা কোন মানের এবং কত বড় মাপের ওনারা ব্যক্তি ছিল। আজও কিন্তু তাদের জন্য এতগুলো আয়োজন হচ্ছে এবং সেখানে কিন্তু অন্য যে কোনো অনুষ্ঠানের চেয়েও যদি বলা যায় এটা কিন্তু শক্তিশালী একটা অনুষ্ঠান আর কি। তো আমাদের নগদ ঠিক একই রকম যে প্রোগ্রামগুলো হয়, তবে এটাও সত্যি কথা, এখন যুগের কারণে দেখা গেছে তরুণ যেসব জেনারেশন আসছে তারা কিন্তু অনেকটা হয়তো মোবাইল আসক্ত হয়ে পড়ছে। এইটা যদি বলি, আমার হয়তো এটা মনে হয় যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় একটা একটা জেনারেশনে, হয়তো এরকম সারা হয়তো ওয়ার্ল্ডে এরকম হতে পারে যে মোবাইলের প্রতি কিন্তু তারা আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু। তো এই ক্ষেত্রে যদি অভিভাবকরা অবশ্যই সচেতন হয় এবং এই প্রোগ্রামগুলোতে যদি তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এই প্রোগ্রামগুলোতে তাদের যদি দেখানো হয়, তাহলে অবশ্যই তারাও হয়তো মোবাইল থেকে মুখ ফিরিয়ে নেবে এবং রবীন্দ্র এবং কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জানবে এবং তারাও কিন্তু উৎসাহ হবে এইসব প্রোগ্রামগুলো অংশগ্রহণ করার জন্য আর কি। আমরাই বোধহয় পারি আজকের প্রজন্মকে একটু হাত ধরে একটু এগিয়ে দিতে, কারণ শিল্প সংস্কৃতি এই নিয়েই তো আমরা বাঙালিরা। তাই আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে হাত ধরে সেই শিল্পের পরিসরে না নিয়ে যাই, তাহলে তারা শিল্পী হবে কি করে, তাই না? আর আমাদের জীবনে প্রত্যেক প্রকৃতির আবর্তনে প্রত্যেক বছর তো বৈশাখ জ্যৈষ্ঠ আসে, কিন্তু আমাদের উন্মাদনা কমে না। আমরা শত গরম সহ্য করেও আমরা প্রত্যেকে রবি পূজা করি, নজরুলের পূজা করি। আসলে এ কোনো ঠাকুর নয়, কিন্তু এটা ঠিক কথা যে আমাদের জীবনে এর চেয়ে বড় ঠাকুর বোধহয় আর কিছু হয় না। একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমাদের এখানকার আমরা যতই বলি তবু আপনাদের ওপার বাংলা, আমরা সবাই জানি পদ্মার ইলিশ এ তো আলাদা মান রাখে। কি মনে হয় সেই স্বাদ এখনো আছে? আসলে ইলিশের স্বাদটা কিন্তু মানে কোনো কমতি নেই আমার মনে হয়, বিশেষ করে পদ্মার ইলিশে। এবং আপনারা যদি দেখেন যে আমাদের দেশে রাষ্ট্রীয় প্রধানরা কিন্তু আপনার দেশের রাষ্ট্রীয় প্রধানদের কিন্তু ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানো হয়, তাহলে অবশ্যই মানে এখনও সেই স্বাদ, এখনও সেই আভিজাত্য, এখনও সেই ইলিশের যে ইলিশ বলতে যেটা বুঝি এটা কিন্তু আসলে আমাদের দেশে এখনও হয় আর কি। এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো অবকাশ নেই। এবং আসলেই ইলিশ মাছের স্বাদ আমরা বাঙালি যারা এখনও অনুভব করি এবং স্বাদটা বোধহয় একই রকম আছে আর কি। কারণ যে আপনাদের ওপার বাংলায় ইলিশের কখনোই ছোট ইলিশ ধরা হয় না এবং সেখানে প্রচুর সরকারি বাধা নিষেধ আছে, এবং সেই জন্য বোধহয় যে ইলিশের সেই পূর্ণতার যে স্বাদ সেটা পাওয়া যায়। একদম ঠিক। আমাদের ওখানে জাটকা নিধন করা হয়, ইলিশের যেটা ছোট জাটকা বলা হচ্ছে, সেখানে মৎস্য সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু খুব স্ট্রিক্টভাবে সেটাকে কন্ট্রোল করা হয়। এখানে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম কাজ করে, ফিশারিজ ডিপার্টমেন্ট কাজ করে। উদ্দেশ্য একটাই থাকে, যাতে করে মাছ যখন ডিম ছাড়বে সেই মাছগুলোকে যেন ধরা না হয় এবং মাছগুলো যেন বড় হতে পারে। এই সময় জেলেদের যেহেতু কাজ থাকে না 30 দিন, হয়তো 90 দিন পর্যন্ত কোনো সময়, সেই সময় কিন্তু সরকারিভাবে জেলেদের কিন্তু পুনর্বাসন করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হয় এবং বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে কিন্তু কাজে লাগানো হয়। উদ্দেশ্য থাকে ওই যে সময়টা সরকার নির্দেশনা দেয় সেই সময় যেন কোনো জেলে সাগরে গিয়ে মাছ ধরতে না পারে। এবং এই মাছ না ধরার কারণে কিন্তু প্রচুর এখন ইলিশ মাছ হচ্ছে এবং ইলিশ মাছগুলো বড় হচ্ছে, কিন্তু যে ছোটো মাছগুলো আসলে জেলেরা ধরতে পারছে না, কারণ তারাও জানে এই মাছ ধরতে গেলে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হবে। এবং সরকারও জানে যেহেতু তারা বসে থাকবে, তাদের অন্য কোনো আলাদা কর্ম নাই, সেই সময় সরকার কিন্তু তাদেরকে সরকারি প্রণোদনা দিয়ে থাকে। অর্থাৎ উভয়ের সহযোগিতায় কিন্তু আসলে আজকে ইলিশ যদি বলি অনেক এগিয়ে গেছে, ইলিশের মাছের বৃদ্ধিও কিন্তু প্রচুর হয়েছে আর কি। ছোটটা বিরতি দিতেই হবে, কারণ এইখানে যদি না থামি তাহলে খুব মুশকিল।
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির ওপরে আরও একবার ফিরে আসছি কথায় কথায় না বলা কথায়। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আরও একবার ফিরে আসা, জানি আপনারা অপেক্ষায় আছেন, আরও অনেক কিছু শোনার অপেক্ষায় আছেন। ফ্রেন্ডস টিভি নিবেদিত কথায় কথায় না বলা কথায় আছি আমরা। আর আমাদের সঙ্গে আজকে অতিথি আসনে আব্দুর রউফ পাভেল। এবার একটু আপনার উন্নয়নমূলক কাজ যেটা আপনি করেন কিশোর কিশোরীদের নিয়ে শুনবো, সেইটা সম্বন্ধে দু চার কথা। এখানে আমি যে কাজটা করি, আমাদের নওগাঁর একটা স্থানীয় উন্নয়ন সংস্থা আছে, নাম হলো মৌসুমী। এই মৌসুমে অনেকগুলো কর্মকাণ্ড আছে, তার মধ্যে কিশোর কিশোরীদের নিয়ে একটা কৈশোর কর্মসূচি নামে একটা কর্মকাণ্ড চালু আছে এবং এটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক সহযোগিতা নিয়ে এই কাজটা মৌসুমে বাস্তবায়ন করছি। আমাদের যে কাজটা করি আমি মূলত আমাদের নওগাঁ সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কিশোর কিশোরীদের আমাদের ক্লাব গঠন করি। একটা ক্লাবে 30 থেকে 40 জন পর্যন্ত এই কিশোর কিশোরীরা থাকে। এই ক্লাবগুলো গঠন করার উদ্দেশ্য হলো কিশোর কিশোরীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা করবে এবং তারা বই পড়বে, যাতে করে তারা বই পড়া এবং খেলাধুলা কারণে তারা খারাপ কোনো কাজের সাথে জড়িত হতে না পারে। কারণ তারা যদি অবসর সময়টা বসে থাকে তাহলে দেখা যাবে যে বিভিন্ন রকম হয়তো ছেলেরা আড্ডা দিচ্ছে এবং অন্য কোনো নেশায় তারা জড়িয়ে হতে পারে, কিংবা মেয়েরাও কোনো খারাপ পথে যেতে পারে। এবং এই কারণেই কিন্তু আমরা এই দলগুলো গঠন করি বিভিন্ন ইউনিয়নে। এই দলগুলো গঠনের পরে হয় কি, যে তারা বিভিন্ন রকম খেলাধুলা অংশগ্রহণ করছে, বই পড়ায় অংশগ্রহণ করছে এবং সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তার ফলে নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি রুট লেভেল থেকেও ছেলেমেয়েরা কিন্তু ভালোভাবে উঠে আসছে। তাছাড়া দেখা যায় শহর কেন্দ্রিক কিন্তু ছেলেমেয়েরা এইসব জায়গায় জড়িত হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এই ক্লাবগুলো গঠন করার ফলে গ্রামের যে একদম প্রত্যন্ত গ্রামের একটা ছেলে একটা মেয়ে দেখা যাচ্ছে সে ফুটবলে ভালো খেলে, সে উঠে চলে আসতেছে, কবিতা আবৃত্তিতে ভালো করে উঠে চলে আসতেছে। অর্থাৎ রুট লেভেল থেকে একটা ছেলে মেয়ে এই ক্লাবগুলো করার পরিপ্রেক্ষিতে একদম শহর কেন্দ্রিকে এসে তারা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, যারা আগে কখনো কেউ ভাবতেই পারেনি গ্রামে একটা ছেলে মেয়ে এত দূরে এসে তারা অংশগ্রহণ করতে পারবে। প্রশ্ন করি যে তাদের পরিবার কি মানে এটাতে রাজি থাকে, বিশেষত মেয়েদের পরিবারগুলো, যেখানে মেয়েদের কি তারা এভাবে ছেড়ে দেয়? প্রথম অবস্থায় কোনো গার্জিয়ান এটা আসলে রাজি হয় না। তারপরে যখন তারা দেখে যে তাদের মতো আরও পাশের ইউনিয়নে কোনো মেয়ে ভালো করছে এবং পাশের গ্রামের কোনো মেয়েরা খেলাধুলা করছে, পাশের গ্রামে কোনো মেয়ে কবিতা আবৃত্তিতে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ভালো করছে, এইটা দেখে অনেক বাবা মা কিন্তু পজিটিভ হয়। প্রথম অবস্থায় দেখা যায় যে এই কার্যক্রমগুলো করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। গার্জিয়ানরাও মনে করে যে না, কেন তারা যাবে, কিন্তু তারাও যখন দেখে তাদের বয়সী একটা পাশের গ্রামের একটা মেয়ে ভালো করছে পড়াশোনার পাশাপাশি, তারা ভালোভাবে এই কাজগুলো করছে, তখন কিন্তু আস্তে আস্তে দেখা গেছে তারাও কিন্তু এটার সাথে জড়িত হয়ে পড়ছে। এবং এখন বলা যায় যে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই ক্লাবগুলো কার্যক্রমগুলো কিন্তু চলছে আর কি। ভালো লাগলো শুনে। আসলে এইরকম ছোট ছোট ইউনিটে যদি আমরা কাজ করতে পারি তাহলে শুধু এপার বাংলা ওপার বাংলা নয়, পৃথিবীর সর্বত্র বোধহয় আগামী প্রজন্মের মধ্যে তাদের ভালোবাসাগুলোকে আরেকবার জাগিয়ে তুলতে পারবো। কারণ ওরা হয়তো নিজেরাই জানে না যে ওরা হয়তো গান করতে ভালোবাসে বা কবিতা বলতে ভালোবাসে, বা ছেলেরা ফুটবল নিয়ে মাঠে দৌড়তে ভালোবাসে, ভালোবাসাগুলো হারিয়ে গেছে ইঁদুর দৌড়ে বা রোজকার রোজ নাম চায়, কখনো বা মোবাইলের আসক্তিতে। এরকম ছোট ছোট ইউনিটগুলো নতুন করে আরও একবার ভালোবাসাগুলো জাগিয়ে তুলো, আর এটাই তো আমাদের সবার চাওয়া। হ্যাঁ, আর একেবারে শেষের কথা বলবো, তবে তার আগে আরেকটু জানতে চাইবো যে নওগাঁ আমরা জানি যে আমের জন্য ভীষণ বিখ্যাত। কি ধরনের আম পাওয়া যায় ওখানে? সুন্দর একটা কথা বলেছেন।
একসময় বলা হতো যে রাজশাহী বাংলাদেশে আমের জন্য বিখ্যাত, কিন্তু সে ধারণাটা কিন্তু নওগাঁর লোকজন কিন্তু পাল্টিয়ে দিয়েছে। এখন নওগাঁর আম কিন্তু মানুষ চায়, অর্থাৎ ঢাকা কিংবা অন্য কোনো বিভাগে বলে নওগাঁর আম আছে কিনা। কারণ আমাদের পোশা, সাপাহা, নিয়ামতপুর এইসব এলাকায় প্রচুর আমের বাগান তৈরি হয়েছে এবং এই আমগুলা কিন্তু টেস্ট অন্য যে কোনো আমের চেয়ে এই মাটির কারণে এই আমের স্বাদগুলো ভালো। এবং আমাদের বদলগাছি অঞ্চলে একটা নাকফজলি নামে একটা আম হয়, যে আমটা আসলে অন্য কোনো এলাকাতে হয় না। এবং নওগাঁতে এখন কিন্তু যেমন ধান একসময় নওগাঁতে শাসন করছে সারা বাংলাদেশে, এখন কিন্তু আম কিন্তু নওগাঁয় শাসন করছে। এবং নওগাঁর আম ইতিমধ্যেই কিন্তু একটা দেশ, আমাদের বাংলাদেশে কিন্তু একটা সুনাম অর্জন করছে। এবং কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের নওগাঁর একজন অভিভাবক আছে, খাদ্যমন্ত্রী মহোদয় আছেন, সাধনচন্দ্র মজুমদার আছে, ওনারাও কিন্তু এই আমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কী করা যায়, ওখানে হয়তো আমের জুসের জন্য কোনো একটা প্ল্যান্ট বসানো যায় কিনা, আম প্রসেসিংয়ের কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই কাজগুলো আমকে কেন্দ্র করে শিল্পও গড়ে উঠছে। প্রসেসটা শুরু হচ্ছে। হ্যাঁ। হয়তো দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে ওখানে অনেক কিছু কিন্তু আমকে কেন্দ্র করে গড়ে উঠছে। এবং এখানকার আমের সাথে জড়িত আম চাষি, আম বাগানি এবং যারা ব্যবসায়ী, উভয়ে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন হওয়ার কারণে সকলেই কিন্তু এখানে বেনিফিট হচ্ছে। এবং আমটা কিন্তু আসলেই নওগাঁ আমটা আসলে নওগাঁবাসী সুবিধা পাচ্ছেন। আসলে এত ভালো আম হলে তো আর কে সুবিধা পাচ্ছেন জানি না। নওগাঁবাসী আম খেয়ে একেবারে গরমটা অন্তত উপভোগ করছেন। একদম কি 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 আম হয়? আমাদের ওখানে যদি বলি মানে আনকমন আম যদি বলি, যেমন নাকফজলিটা, এক একটা এলাকার এক একটা এরকম আম থাকে। আমরুপালিটা হয়, তারপরে ন্যাংরা হয়, গোপালভোগ হয়, ফজলি হয়। মানে এই আমগুলো মানে বাগান প্রচুর বাগানে হয়, কম বেশি আরও হয়তো দু একটা আম হয়, কিন্তু এই আমগুলো যদি বলি আমরুপালি আমটা, এটা যেমন মানে প্রচুর আম বাগান রয়েছে এবং এই আমটা আমাদের এখানেও হয় এবং খুব খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে। এবং আমার মনে হয় ফজলির যে আপনাদের ওখানে এত ভালো চাষ হয়, তার কারণ বোধ হয় নওগাঁ একদম আমাদের মালদহের একেবারে প্যারালালে অবস্থান করে এবং তার ইয়েটা বোধ হয় মালদহে, আমরা সবাই জানি ফজলি আম বিখ্যাত, সেই জন্য বোধ হয় ওখানেও আপনাদের ওখানেও আমাদের মানে আসলে বরেন্দ্র অঞ্চল তো, সাপাহার, পোশা, নিয়ামতপুরটা, তো এই তিন উপজেলায় মানে আম চাষিরা আম বাগান করার দিকে ঝুঁকছে। এবং এই তিন উপজেলায় দেখা গেছে যে মানে অন্য কোনো ফসল হচ্ছে আম চাষটা একটু লাভজনক আর কি, খুব বেশি লাভজনক। এই কারণেই এই ওখানে আমের বাগানগুলো গড়ে উঠছে। এবং যেহেতু গাছগুলো নতুন লাগানো হচ্ছে এবং এই অল্প দিনের মধ্যে গাছগুলো ফল ধরে, গাছের জন্য এবং একটা মাটিরও কারণ আছে, একটা মাটিতে মানে আম চাষের জন্য পারফেক্ট মাটি ওই আমাদের ওই বেল্টে, এই কারণে কিন্তু স্বাদগুলোও কিন্তু একটু টেস্ট হয়, মানে অন্য এলাকার মাটির চেয়ে আর কি। শেষ হইয়াও হইল না শেষ। রাজশাহী নওগাঁ জি, মানুষ ভালোবাসবে, গ্রহণ করবে, এমন কিছু ভোজন রসিক বাঙালির জন্য কিছু রেখে যেতে হবে তো, কিছু খাবার দাবার যেটা নওগাঁবাসী খেতে ভালোবাসেন, খাওয়াতেও ভালোবাসেন। আমাদের যদি বলি আমাদের নওগাঁর মিষ্টি, নওগাঁর আমাদের সন্দেশ, যে সন্দেশগুলো আমাদের দেশের বাইরেও কিন্তু যায়। অনেকে আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে আমাদের নওগাঁর প্যারা সন্দেশগুলো কিন্তু তারা পাঠায়। আর যদি নওগাঁর মিষ্টির কথা বলি, আসলে বলতেই হয় যে অনেক জেলার চেয়ে আমাদের নওগাঁর মিষ্টিগুলো সুস্বাদু, দামও রিজনেবল। এবং যেহেতু মিষ্টির প্রতিও মানুষের একটা আলাদা ভালোবাসা আছে এবং তো আছেই। জি জি অবশ্যই। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি মনে করেন আমাদের মধ্যে সেই বিভেদ এখনো আছে? আমাদের কি কাঁটাতার সত্যিই কোনো দুই বাংলাকে আলাদা করে রেখেছে, নাকি কোথাও মনে প্রাণে আমরা এক, ভাবি এক, মননে এক, হৃদয়ে এক? কি মনে করেন? আসলে এই জায়গাটায় মনটা খারাপ হয়ে গেল যে প্রায় আমি 7 দিন ধরে আপনাদের এখানে অবস্থান করছি। আমার কাছে কখনো মনে হয় না যে ওপার বাংলা এপার বাংলা বলে কোনো কিছু আছে। এখানে আমি বাংলাতে কথা বলছি, এখানে যার সাথে কথা বলছি মনে হচ্ছে যে আমার দিদি এলাকারই উনি হয়তো বাসিন্দা।
তবে যে কথাটা বললেন কাঁটাতারের বেলা, অর্থাৎ বর্ডারের যে বিষয়টা, এটা কিন্তু আসলে মানে আমাদের দুই দেশের জনগণকে, আমাদের সাধারণ মানুষকে, দুই দেশের বাসিন্দাদেরকে কিন্তু একদম আলাদা করে দিয়েছে। আসলে বর্ডারটা যদি না থাকতো তাহলে মনে হয় যে আমরা আসলে বুঝতেই পারতাম না এপার বাংলার ওপার বাংলা বলে কিছু আছে। শুধু বর্ডারটাই হলো আমাদের দুই বাংলাকেই সেপারেট করেছে। আপনি যে কাঁটাতারের বেড়াটা বলছিলেন, কাঁটাতারের বেড়াটাই হলো নিজের মনের মধ্যে কাঁটাতারের দাগ দিয়ে গেছে। এর বাইরে কিন্তু কাঁটাতারের বেড়া ছাড়া আমরা আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের মানে আচার আচরণ সেম আর কি। এই এক কখনো মনে হয়নি এখানে এসে যে আপনি আপনার বাড়ি থেকে অনেক দূরে আছেন, বাসা থেকে দূরে আছেন? আমি তো বললাম প্রায় 7 দিন ধরে আপনাদের এখানে বিভিন্ন আপনাদের এলাকাগুলো ঘুরছি। আমার একবারও মনে হয় না যে আসলে আমি ওপার বাংলা না এবার বাংলা আছি। কিন্তু যখনই মনে হয় আমি আবার ওপারে যাব, তখনই আপনাদের কাঁটাতারের বেড়াটাই কিন্তু আসলে একটা প্রশ্নবিদ্ধ করে রাখবে। তখনই হয়তো মনে করে দিবে আমি বোধহয় আবার আপনাদের ছেড়ে আমি চলে যাচ্ছি হলো ওপারে আর কি। আর যাওয়ার আগে এই যে 7 দিন আপনি ছিলেন এখানে, আবার আসবেন, কারণ আমরা বলি তো যে অতিথি দেব হব, আমাদের কাছে অতিথি দেবতার সমান। কি ভালো লাগলো সবচেয়ে? আমি পাশাপাশি একটু ঘুরতে পছন্দ করি আর কি। আপনাদের বেশ কিছু দর্শনীয় স্থানে যেমন দীঘাতে গিয়েছিলাম, তারপরে আপনাদের যেখানে চিড়িয়াখানা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক, এসব জায়গায় ঘুরলাম। ওই তো বললাম যে মনে হয় না যে হয়তো আমি আপনাদের এখানে আলাদাভাবে ঘুরছি আর কি। ওরা কথা বললে ওরাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলছি, একসাথে ঘুরছি, দেখা হলে হয়তো সালাম আদাব বিনিময় হচ্ছে। আর আপনারা যেহেতু এখানে ট্যুরিস্টরা প্রচুর আসে এবং আপনাদেরও অভ্যস্ত হয়ে গেছে, দেখলাম যে ট্যুরিস্টদেরকে ভালোভাবে সকল সার্ভিসগুলো প্রোভাইড করা আর কি। সেটা যে ক্ষেত্রে হোক, ট্রান্সপোর্টের ক্ষেত্রে হোক, হোটেলের ক্ষেত্রেই হোক, এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে গেলেও হোক, যদি বুঝছে যে হয়তো বাঙালি, আমি বাংলাদেশ থেকে এসেছি, সর্বোচ্চ চেষ্টা করছে আর কি ভালোভাবে তার সার্ভিসটা দেওয়ার জন্য। এই তো প্রাপ্তি আর কি। এই প্রাপ্তির ঝুলি আরও পূর্ণ হোক, আর কিছুটা ফাঁকা রয়ে যাক, কারণ আগামী দিনে আবার তো আসতে হবে আরও অনেক গল্প নিয়ে, আরও অনেক অভিজ্ঞতা নিয়ে, আরও অনেক রসনার তৃপ্তিটুকু সঙ্গে নিয়ে আসবো আরও একবার আপনাদের সঙ্গে। আজ এই পর্যন্তই। আজ কথায় কথায়, না বলা কথায় আমাদের সঙ্গে ছিলেন রাজশাহী নওগাঁর মানুষ আব্দুর রউফ পাভেল। নমস্কার।